দেখো আজ কিন্তু সকাল 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 না সরি দুপুর দুপুর অনেক কাজ, কারণ এটা ছিল আগের দিন দুপুরবেলার ভিডিও। আর দেখো ঘরের কি পর্যন্ত অবস্থা হয়ে রয়েছে। এই যে রসুনগুলো বেশ কদিন থেকে এখানে ছড়িয়ে রয়েছে, আমি শুধু একটা বস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো আজ যখন একটা বস্তা খুঁজে পেলাম, তখন এই রসুন বস্তাতেই ছিল, তবে আগে যে বস্তাটাতে রসুন ছিল সেই বস্তাটার ফেটে গেছিলো। তো ওই বস্তাটা ফেটে যখন গেছে তার জন্য রসুন কিন্তু বাইরে বের হয়ে পড়ছিল, আর রসুন বস্তাতে থাকছিল না। তো এই ঘরটা দেখো, এই রুমটা যেহেতু একদম কোণার রুম, তো এখানে স্টোর রুমই বলা যায়। আর বাবা যেহেতু এখানে ধানগুলো এনে রেখেছে, আমরা বারবার বারণ করেছিলাম এখানে ধানগুলো যেন না রাখে। গোয়াল ঘরটা আমাদের অনেক বড় করে করা হয়েছে, আর আমি বাবাকে সেটাই বলেছিলাম, গোয়াল ঘরের মাঝখানে বেড়া দিয়ে একপাশে কিন্তু তুমি ধানের জিনিসটা রাখতে পারতে, তাহলে দেখতে সুন্দর হতো। আর এই ঘরটাও একদম ফ্রেশ থাকতো। আর ধান যেখানে থাকে না, সেখানে ধানের এত পরিমাণ ধুলো হয় কি বলবো। আর এই যে এখন যে চারপাশটা আমি পরিষ্কার করছি, এই চারপাশটায় এত পরিমাণ নোংরা হয়েছে বলার মতন নয়। আর এই রসুন থেকেও কিন্তু অনেক নোংরা বের হয়। এই যে যেখানে এখন রসুনের বস্তাটা তুলবো, সেখানেও হচ্ছে ধান নিচের বস্তাটাতে। তো ঘরে যেহেতু কেউ নেই আর বাড়িতে যেহেতু কেউ নেই, সে কারণে কিন্তু আমাকে একাই তুলতে হলো। রসুনের বস্তাটা কিন্তু বেশ ভারী ছিল, খাটনি হয়েছে অনেকটাই। রসুনের বস্তাটা তুলতে গিয়ে আমি একদম হাঁপিয়ে গেছি, এতটা পরিমাণ ওজন ছিল। তো রসুনের বস্তা তোলা হয়েছে। আর তারপর এই যে এখানে যে গমের ব্যাগটা আমি তুলছি, এটাও কিন্তু অনেকটা ওজন, 15 কেজি গম আমাদের রেশন থেকে দেয় এখন 15 কেজি গম। আগে আমরা 15 কেজি চাল পেতাম, 10 কেজি আটা পেতাম, কিন্তু এবার থেকে নতুন হয়েছে, এবার থেকে 10 কেজি চাল পাই আর এই যে 15 কেজি গম পাই। আটা কিন্তু এখন দেয় না, গোটা গমটা দেয়। তো দেখো কথা বলতে বলতে কিন্তু এই জায়গার জিনিসগুলো আমার মোটামুটি গোছানো হয়ে গেছে, বিশেষ করে এই রসুনগুলো। এখন এই জায়গাটা অনেকটাই ফাঁকা লাগছে। ঘরের ভেতরটা একদম জাম হয়েছিল, দেখতে ভালো লাগছিল না, তো আমি পরিষ্কার করলাম। পরিষ্কার করে এখন মোটামুটি ভালোই লাগছে দেখতে। তবে এই জিনিসগুলো আরও পরিষ্কার করতে হবে। এই জিনিসগুলো রাখার জন্য যদি একটা ক্যাবিনেট আনা যেত, তাহলে কিন্তু জায়গাটা অনেক পরিষ্কার হতো। যেমন ছোটোখাটো কৌটো, তারপর আরও কত কি জিনিস থাকে এক্সট্রা, ওইগুলো জিনিস ক্যাবিনেটে ভরে রাখলে সুন্দর হতো। তো ইচ্ছে আছে সামনের মাসের দিকে একটা ক্যাবিনেট আনার, দেখা যাক কি হয়, আনতে পারি কি আনতে পারি না। তো আজকে আর শুভ সকাল তোমাদেরকে জানাবো না, এটা যেহেতু দুপুরবেলার ভিডিও, সে কারণে সবাইকে শুভ দুপুরই জানাবো। তো গুড আফটারনুন সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো পার্ট যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো দেখো ঘরটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে ঘরের সব দিক ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বের করেছি। আর আমার রুমটাও আমি ঝাড়ু দিয়ে অনেকটা পরিষ্কার করেছি। তো ঘরটার সব কিছু ঝাড়ু দিয়ে এখন দেখো আসলাম উঠোন ঝাড় দিতে। উঠোনটা ঝাড় দিয়ে খাওয়া দাওয়া করে তারপর স্নান করব। কারণ কি যেন এতটা গরম দিয়েছে, আর কারেন্ট চলে গেছে। কারেন্ট নাকি মোটামুটি 1 ঘন্টা পর আসবে, আর আজকে কল ঝাঁকিয়ে স্নান করা অসম্ভব ব্যাপার। সে কারণে আগে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর আমি স্নান করব। স্নান করে ঠাকুর পুজো দিয়ে একদম ডিরেক্ট আসবো হচ্ছে কলার পিঠের ওখানে, কলার পিঠে বানাতে। আজকে তো কলার পিঠে বানানো হবে। কালকে তোমাদেরকে অল্প একটু শেয়ার করেছিলাম, কলারটা যেভাবে কচলে রোদ্রে দিয়েছিল সে অতটুকুই শেয়ার করেছিলাম। আর আজকে হচ্ছে কিন্তু কলার পিঠে বানাবে। তো আমি উঠোনটা ঝাড় দিচ্ছি, আর এখানে বাবা কয়েকটা জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছে। আমি বলেছিলাম বাবাকে, তুমি জামা কাপড়গুলো ধুয়ে মেলে দাও। আমার আজকে প্রচণ্ড হাত ব্যথা করছে, আজকে আমি চাইলেও জামা কাপড়গুলো ধুয়ে দিতে পারবো না। আর একটা মজার বিষয় হচ্ছে জানো তো, আমার বাবা জামা কাপড় ধোয়, কিন্তু কোনো ব্রাশ ইউজ করে না জামা কাপড় ধোয়ার জন্য, শুধু জামা কাপড় হাত দিয়ে ঘষে ঘষে কীভাবে যেন ধোয়, আর সব নোংরা একদম পরিষ্কার হয়ে যায়। এভাবে কিন্তু আমরা কেউ পারি না। আমি তো ব্রাশ দিয়ে ডলে ডলে জামা কাপড় ধুই, তারপরেও পরিষ্কার হতে চায় না, এত পরিমাণ নোংরা করে রাখে। এজন্য এখন গরম জল দিয়ে ধুয়ে দিই, তাহলে জামা কাপড়গুলো একদম পরিষ্কার হয়ে যায়। আর বাবার এই টেকনিকটা কিন্তু অসাধারণ, হাত দিয়ে কিভাবে যেন একটা ডলতে থাকে আর সব জামা কাপড় পরিষ্কার হয়ে যায়। এদিকে উঠোনটা আমি অর্ধেক ঝাড়ু দিয়েছি, আর মা আমাকে কেন যেন ডাকছিল, তো সেখানে আমি গেলাম। তো গিয়ে একটা কথা কি যেন বলছিল, শেষ করে তারপর আবার গিয়ে উঠোনটা ঝাড়ু দিয়ে শেষ করে তারপর এসেছি খাওয়া দাওয়া করতে।
আর আজকে স্নানের এতটা তাড়া নেই, তার কারণ আমি সকালবেলা একবার স্নান করেই নিয়েছিলাম, সে কারণে কিন্তু এতটা তাড়া নেই। আর দেখো আজ কিন্তু শনিবার দুপুরে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে কি যেন একটা ভাজি ছিল সঙ্গে, আমার মনেই পড়ছে না, আর ছিল হচ্ছে মানে কুমড়ো বিচির বড়া, আর ছিল সয়াবিনের তরকারি। তো যাই হোক দেখো, স্নান দান করে একদম ফ্রেশ হয়ে পুজো দিয়ে তারপর আমি ঘরে এসেছি এখন মাথাটা চুলগুলো চিরুনি করার জন্য। কাল থেকে আমি চুলগুলো চিরুনি করিনি, সেই অম্বুবাচী ছাড়ার দিন আমি মাথায় শ্যাম্পু করেছিলাম, তারপর কিন্তু চুল আমার আঁচড়ানোই হয়নি, ওই একদিন আঁচড়েছিলাম। তো আজকে আমি চুলটা আঁচড়ে একদম ফ্রেশ করে নিই, এত চট লেগেছে চুলের মধ্যে কি বলবো। এই চুলগুলো এত ওঠে দেখেই আমার চুল চিরুনি করতে ইচ্ছে করে না, যখনই চুল চিরুনি করব তখনই চুল উঠবে, সে কারণে আমার এখন চুল চিরুনি করতে একদম ভালো লাগে না। আমার মাথায় এত চুল ছিল, সবাই দেখে বলতো এর মাথায় এত চুল, আর এখন আমার মাথায় এতটুকু চুল যে কি বলবো। এত চুলের মধ্যে এইটুকু চুল দেখতে একদম ভালো লাগে না। তো তবুও জট লেগে যায়, এতক্ষণ ধরে জট ছাড়ালাম তো তারপরেও। তো যাই হোক, চুলটা এখন সুন্দর করে আমি বাঁধবো, মানে যেহেতু আমি রান্নাঘরে যাব আর পিঠার ওখানে কাজবাজ করব মায়ের সঙ্গে, সে কারণে কিন্তু চুলটা এখন একদম টাইট ফিট করে বাঁধবো, না হলে আবার কখন খাওয়ারে চুল পড়ে যাবে সেটার কোনো ঠিক নেই। চুলটা বেঁধে সুন্দর করে ঝেড়ে মানে গাটা ঝেড়ে তারপর যাব, কারণ গায়ে চুল বেঁধে থাকলে আবার সমস্যা, আবার কখন গিয়ে পিঠার মধ্যে পড়বে। তো রান্নাঘরে এখন যাব, তার আগে দাঁড়াও আগে টিপটা পরি। টিপ পরতে তো আমি ভীষণ ভালোবাসি, অনেকেই জানো। আর আমার ঘরটা আমি পরিষ্কার করলেও আলনাটা কিন্তু আমার গোছানো হয়নি, আমি একদম সময় পাইনি আলনাটা গোছানোর জন্য। ওই দিক দিয়ে কাজ সারতে সারতে এদিক দিয়ে আর হচ্ছে না। আজকে কাজের চাপটা একটু বেশি, আর এখানে দেখো হয়ে গেছে। আর এই যে এই ঘরে মা কিন্তু এখানে কলার রসটা বের করছে, কলাটা চিপে। এটাতে এখনও অনেক কিছু বাকি, আর উপরে যে ফেনাটা ভাসছে সেটা কিন্তু হচ্ছে চুন, আর এই যে হচ্ছে কলার ছাবড়া। তো এই যে দেখো কলার রসটা জালে বসিয়েছে, কিন্তু এখানে এই যে বালতিতে চুন উঠছে। কলাটা যেহেতু চুন মেখে রোদ্রে দিতে হয়, না হলে কলার রসটা ছাড়বে না, সে কারণে কিন্তু এই যে তারপরে জাল দিয়ে দিয়ে চুনটা বের করতে হয়। তারপরে আবার কলার রসটা অনেক কবার ছাঁকনি করতে হয়, শেষ মানে 4-5 বারের মতন ছাঁকনি করতে হয়, আর লাস্টবারে এমনভাবে ছাঁকনি করতে হয় যেন কোনো কিছু না থাকে, কলার রসে একদম ফ্রেশ বের হয়। আর দেখো এই সব কটা চষি কিন্তু আজকে আমি কেটেছি, মানে মা আমাকে লতাটা শুধু বানিয়ে দিয়েছিল, চালের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে কী করে যেন একটা লতা বানিয়ে দেয়, ওটা বানিয়ে দিয়েছিল, তারপর এই সবটা চষি আমি কেটেছি। আর এখন আমি চষি কাটাতে বেশ ভালোই এক্সপার্ট হয়ে গেছি, কারণ এটা কলার পিঠে বলে একটু বড় বড় করে কাটতে হয়েছে। দীর্ঘ 5 ঘন্টার তবুও মা আমাকে বলেছিল কলার পিঠেটা আরেকটু বড় করে কাটি, বললাম না ছোটই ভালো, দেখতে সুন্দর লাগে। সারা রাত্রে এই রসটা দেখো কত সুন্দর করে কলার পিঠে কিন্তু হয়ে গেছে সকালে একদম। আর সব থেকে বড় কথা, এই কলার পিঠে কিন্তু আমি খেতে একদমই ভালোবাসি না, আর এটা আমি বলছিলাম যে মা বলছিল তোর কথা কেউ বিশ্বাস করবে না, সবাই বলবে তুই মিথ্যা কথা বলছিস, তবে না সত্যি কথা। ঢপের চাপ না, সিরিয়াসলি আমি খাইতে পারি না। এই যে কলার পিঠে বানানো হয়েছে এটা কিন্তু আমি খাবো না, ওই যতদূর সম্ভব আমি ভালোবাসি না কলার পিঠা 2 চামচ, তার বেশি আমি একটুও কলার পিঠা খেতে পারি না। এটার বদলে যদি দুধ চষি হতো বা মালপোয়া হতো বা কোনো সেদ্ধ পিঠে হতো তাহলে কিন্তু আমি খেতে পারতাম। এই যে বড় বড় কতগুলো দেখতে পাচ্ছ না, ওগুলোর কিন্তু কিছু সেদ্ধ পিঠেও হয়েছে, আমি খাবো ওই পিঠেটা। আমি একদম এই পিঠেটা খেতে পারি না, এটা আমাকে যে যাই বলুক। চলো, রাতে তো পিঠে বানানো হয়েছে, সকালবেলা একটু আমাদের এদিকটা ঘুরিয়ে দেখাই। আর রাতে এত ভারী বৃষ্টি হয়েছে কি বলবো, ওই দিকে দূরের দিকে তো মানে নদীর জল ঢুকছে, অল্প 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 না অনেকটা নদীর জল ঢুকছে, ভোরবেলা থেকেই নাকি নদীর জল ঢোকা শুরু হয়েছে। আর আমাদের এই দিকটায় কিন্তু বৃষ্টির জল, কারণ এই দিকের বাঁধটা ভাঙেনি, এই দিকের বাঁধ ভাঙলে এইটুকু জল না, আমাদের বাড়িয়ে ঘরে জল উঠে যাবে। তো এইটা হচ্ছে বৃষ্টির জল, বৃষ্টি হয়েছে কতটা পরিমাণ দেখো, কালকে কিন্তু জল ছিল না, একদম হালকা হালকা জল ছিল, আর আজকে সকালবেলা এত জল, মানে রাতের বেলা কতটা পরিমাণ ভারী বৃষ্টি হয়েছে তাহলে সেটাই ভাবো। আর মা তো খুব টেনশনে রয়েছে, মা পিঠে নিয়ে যাবে মায়ের বড় মার জন্য, কারণ মায়ের বড় মাই এই কলার পিঠা খেতে চেয়েছে, সে কারণেই কিন্তু মা এত হুড়োতাড়া করে এই কলার পিঠাটা বানিয়েছে। আর দিদা যেহেতু একটু অসুস্থ রয়েছে, সে কারণে মা আরও তাড়াহুড়ো, আরও মনটা খারাপ, বলছে ওদের পিঠে খাওয়ার রাশিটাই ভালো না। আমি যতবার আমার মা জেঠিকে আনি পিঠে খাওয়ানোর জন্য ততবারই এরকম হয়, মা এভাবেই বলছে। তো
তো দেখো এই দিকের অবস্থা, আর আমি তো ওই দিকে দূরে অনেকটা মানে বন্যার জল যাচ্ছে, মানে নদীর জল। ওই যে আমাদের বাড়ির যেই দিকটা তোমাদেরকে দেখালাম পূর্ব পাশটা, ওই দিকে তো অনেক জল। ওইদিকে আমাদের জেঠুদের বাড়ির ওই পাশে অনেকের বাড়িতে জল উঠে আছে। তো এখন যাওয়া হবে না, দেখি বৃষ্টিটা একটু কমার দিকে হলে মা আবার যাবে মামাদের বাড়িতে, তারপর আমি যাব নদী দেখতে। আজকে আবার আমার দুপুরবেলা রান্নাও রয়েছে, কারণ বৃষ্টিটা একটু থামলেই মা বেরিয়ে যাবে মামাদের বাড়ির উদ্দেশ্যে। তো এই পিঠেটা যেহেতু ওদের জন্যই বানানো হয়েছে, তো ওদের জন্য বেশি করে নিয়ে যাবে, আর বাবা একটু খাবে, আমি তো খাই না। দাদা রাতের বেলা একটু খেয়েছিল, দাদার অ্যালার্জি রয়েছে তবুও একটু খেয়েছে, আর মা আবার একটু খেয়ে তারপর গেল, আর ঠাকুমা। তো যাই হোক, দেখো এই যে পরিবেশ, ওয়েদার আমাদের এদিকের ওয়েদার বলছি আবার পরিবেশও বলছি, তো দুটোর মানে একটাই হয়। আর এইদিকে আমি রান্নাঘরে চলে এসেছি একটু রান্না করার জন্য। মা তো বেরিয়ে গেছে এখন, আর আমি বসিয়েছি ভাত বসিয়েছি, সঙ্গে ডিম রান্না করব, আর রান্না করব একটা গ্যারা ভাজি। এটাকে যে কী বলে আমি ঠিকঠাক জানিই না। তো দেখো কত সুন্দর করে কিন্তু আমার সবজি কাটাও মোটামুটি হয়ে গেছে, মোটামুটি কি হয়েই গেছে সবটা। এখানে ডিম আর আলুটা সেদ্ধ বসিয়েছি, তারপর আমি বসেছি এখানে মশলা বাটতে। আর এই যে হচ্ছে আমার সব থেকে কষ্টের কাজ, এই মশলাটা আমি বাটতেই পারি না, তার মধ্যে আমার সমস্যা হয়ে গেছে, মিক্সির বাটি দুটো হয়ে গেছে খারাপ, যে দুটোতে মশলা করা হয় ওই দুটোই। আর যেটা এত বড় বাটি রয়েছে ওটাতে তো করা অসম্ভব ব্যাপার। তো এখন এই মিক্সির বাটিটা আবার এক্সট্রা করে আনতে হবে। তো মিক্সির বাটি দুটো এমন সময় খারাপ হয়েছে আর বলার মতন না, কতটা কষ্ট করে আমি মশলাটা করলাম, এখন আমি একদম হাঁপিয়ে যাচ্ছি। তো যাই হোক, এখানে ডিমটা আমি ভাজাতে বসিয়ে দিয়েছি, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। ডিম ভাজা হয়ে গেলে তারপর একদম ফোড়ন দিয়ে সুন্দর মানে আলুটা দিয়ে সবজি বসিয়ে দেবো। ভাজা হয়ে গেলে তারপর তরকারিটা বানাবো, তরকারি বানিয়ে খেতে হবে, কারণ সকালেও ভাত খাইনি, প্রচুর খিদে পেয়েছে। এখন মোটামুটি 1:30-2টোর মতন বাজে। সব কিছুতে তো সময় লাগে, আর আমি এদিকে উনানে রান্নাটা বসিয়েছি, তার একটাই কারণ, গ্যাসটা প্রায় ফুরিয়ে এসেছে। এখন কখন গ্যাস ফুরিয়ে যাবে সেটা আবার চাপ, তখন মাঝপথে রান্না থেকে যদি আবার গ্যাস ফুরিয়ে যায় তখন আবার আমাকে উনান ধরাতে হবে, সে কারণে আমি শুরুতেই ধরিয়ে দিয়েছি। এটাই ভালো হয়েছে সব থেকে। আর খড়িও যেহেতু রয়েছে সে কারণে কিন্তু চাপ নেই। তো পাটখড়িটা যেহেতু শেষ হয়ে গেছে সে কারণে কিন্তু উনানটা জ্বালাতে একটু সমস্যা হয়, তবুও কোনো ব্যাপার না, একবার ধরে গেলে আর নেবে না, অনেকটা সুবিধা হয়। তো দেখো সুন্দর করে কিন্তু আমি আলুটা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, আর শুধু আলু দিয়েই আমি তরকারিটা বানাবো, এক্সট্রা আর কোনো কিছু দেবো না। আলু আর ডিম এই দুটো দিয়ে সুন্দর করে ঝোল বানাবো। আমি মনে করি ডিমের তরকারি তো অন্য কিছু দিয়ে আমি বানাতে দেখি না, তো আলু দিয়েই বানানো হয় আর খালি বানানো হয়। তার মধ্যে মাঝে আবার ফুলকপি আলু দিয়ে বানানো হয়, ওটা আবার ভালো লাগে, তখন শীতকাল থাকে। তো মশলাটা দিয়ে দিয়েছি, এখন সুন্দর করে কষিয়ে তারপর দেব হচ্ছে ঝোল। আর এত খিদে পেয়েছে না, মনে মনে ভাবছি যত তাড়াতাড়ি তরকারিটা হয় ততই ভালো, প্রচণ্ড খিদে পেয়েছে। এদিকে বাবাও চলে গেল নেমন্তন্ন খেতে। তো আমি আজকে সবার জন্য এতগুলো রান্না করেছি, কিন্তু আজকে খাওয়ার মতো কেউ নেই বাড়িতে, শুধু আমি একাই। ঠাম্মার খাওয়ার কথা ছিল, সেটাও ঠাম্মা আসেনি। তো ঠাম্মা না আসলে আর কি করা যাবে, নিজে একাই খেয়েছি, আর কালকে ভাত খেতে হবে, আজকে অনেক বাসি ভাত থেকে যাবে। কারণ হচ্ছে এতগুলো রান্না করেছি, বাবা চলে গেল নেমন্তন্নতে, একটা দেখাদেখি বাড়ি রয়েছে সেখানে গেছে, আর আমি বাড়িতে একাই এখন রান্না করছি, একাই খাবো, একাই কাজ সারবো, মানে কিছু বলার নেই। এদিকে মাও তো বাড়ি নেই। দেখো তরকারি কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে, আমার রান্নাও হয়ে গেছে। আর যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছে, তরকারি নামিয়ে 5 মিনিটও আমি লেট করিনি, খেতে বসে গেছি, এত খিদে পেয়েছে। তো দেখো দুপুরে কিন্তু আমি একদম শর্টকাট রান্না করেছি, গ্যারা ভাজা আর ডিমের ঝোল। এতটুকুই খাওয়ার লোক নেই, আমি যদি আরও একটা কিছু বানাতাম তাহলে তো সব কিছু ফেলাই যেত। তোরসা নদীর দর্শনে যাচ্ছি আমরা সবাই না, দুইজন, সবাই কইতে কইতে অভ্যাস হয়ে গেছে। দেখো একটা কি কাঁঠাল যাচ্ছে। লাইট দিয়েছে কাঁঠাল গাছে, হাতিতে কাঁঠাল খায় দেখে মনে হয়। আরে না, অন্ধকার না, না এই গাছে হাতি খায় তো কাঁঠাল, প্রত্যেকবারই খায়। হ্যাঁ, পরেও কারো দেয় না কাঁঠাল, মতো কিপটা কাঁচাতেও দেয় না। বাঙালি যে কিপটার কিপটা মানুষ থাকে।
থাকে না দেখেই তো ও কেউ নাই দেখো তো বাড়িতে। ভাস্তি আর পিসি দুজনে মিলে কথা বলতে বলতে চলে এসেছি নদীর পাড়ের দিকে। আর দেখো এটা কিন্তু বস্তি এলাকা, এই জায়গা দিয়ে জল ঢুকছিল সকালবেলা। এখানে নাকি হাঁটু জলের ওপরে ছিল সকালবেলা। তো নদী দেখতে যেহেতু এসেছি, রান্না খাওয়া সব কিছু শেষ করে বাড়ির আর কোনো কাজ শেষ করিনি, এভাবেই চলে এসেছি। তো মা যেহেতু বাড়িতে নেই, আগে আসলাম এই দিকটাতেই। তো চলো নদীটা দেখতে যাই এবারে। এই হচ্ছে দেখো সিসামারা নদী, যেটার সঙ্গে তোরসা নদী কিন্তু এখন একদম লিঙ্কড হয়ে গেছে। অনেকেই জানো উত্তরবঙ্গের তোরসা নদী হচ্ছে ফেমাস নদী। তো এই তোরসা নদীর সঙ্গে এই সিসামারা নদী লিঙ্কড হয়ে গেছে। আর এই সিসামারা নদী ছোট্টবেলায় অনেক ছোট ছিল, আর এখন দেখতে কত বড় হয়েছে। আর ভুটানের জল এসেছে, ভুটানের জল এসেই কিন্তু গ্রামে জলটা ঢোকে। আর এই যে এত সমস্যা হয়ে যায়, এত ছোট ছিল নদীটা আর এখন এত বড় হয়ে গেছে, সেটা ধারণার বাইরে। আর আমাদের বাড়ির পাশে এত বড় নদী, যেটা আমার ভাবতেই ভয় লাগে। এখন মনে হয় কখন যেন আমাদের এই গোটা গ্রামটা এই নদীগুলো গ্রাস হয়ে যায়। তো এখানে দেখো কত গাছ এসে লেগেছে, এদিকে কিন্তু লোকও রয়েছে, ওরা গাছ ধরছে, খড়ি ধরছে। আর এই যে এই বৌদিটার সঙ্গে দেখা হয়ে গেল। তো এই যে দেখো ওরা এখানে কোটা নিয়ে খড়ি ধরছে, নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম জল কত দূর উঠেছিল, তো বললো অনেকটা দূরে জল উঠেছিল। আর এই দিকটা হচ্ছে মেন, এই দিক দিয়েই জল ঢুকে গ্রামে। তো দেখো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে তোমাদের সবাইকে টাটা।